দাদি হবার বয়সে আবারও নায়িকা মৌসুমী মা হতে যাচ্ছেন। আমিও কিছুটা হতবাক হয়েছি, আশ্চর্য হয়েছি। নায়িকা মৌসুমীর পেটে জাহিদ খানের বাচ্চা, কি এমন ঘটনা ঘটে গেল যার কারণে তার পেটে জাহিদ খানের বাচ্চা? যখন ওমর সানিকে জিজ্ঞাসা করা হলো তখন এমন এক তথ্য ফাঁস হয়ে গেল, জানার পর অবশ্যই আপনারা অবাক হয়ে যাবেন। আমরা সবাই জানি যে ওমর সানি এবং নায়িকা মৌসুমীর একেবারে সংসার ভেঙে যায় এমন খুব ঘটছে। খবরের চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়ায় তুলফাড় যে তাদের সংসার ভেঙে যাবে, কিন্তু এখন যে ঘটনাটি সবার চোখের সামনে এলো সেখানে দেখা যাচ্ছে যে নায়িকা মৌসুমীর পেটে এখন বাচ্চা। আসলে যখন ওমর সানিকে জিজ্ঞাসা করা হলো এই বাচ্চাটি কার, তখন তিনি বললেন যে এটা তো আমার নয়, কিন্তু তারপর নায়িকা মৌসুমী তিনি লাইভে এসে কি কথাগুলো বললেন ফোন লাভের মাধ্যমে, চলুন সেই কথাগুলো শুনে নেওয়া যাক। তাহলে সবকিছু মিলে সব এলোমেলো হয়ে গেল, আবার শুটিং টুটিং সব অফ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে সে ঘুমায় না, মানে ছাদে উঠে বসে থাকে রাত্রেবেলা। রিয়েল প্রেমিক। আমার বাসা হলো তার বাসার থেকে কর্নার, মানে তার বেডরুম থেকে আমার বাসার বেডরুম দেখা যায়। হ্যাঁ, ওখান থেকে সে আরে বাবা, সে না নীরব, সালমান খান যেমন ওই যে ঐশ্বরিয়ার পাশে সিনিয়র ভাইয়া আর মনে কর ভাইয়া এরকম মানে সালাম দিয়ে মনে কর একটু গুটিটাটি হয়ে বসে থাকতো আপু। মানে যদি মনে কর যদি দেখা যাচ্ছে সানি ভাই বাদ দিয়ে দিতে মৌসুমী আপুকে, না ও মানে করছে, ও সালাম দেয় না, ভাই বলে না, ওকে নিব না আমরা, বুঝছো? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপু আপনি হ্যাঁ না, ও আমাকে সালাম টালাম দেয়, এই আপুকে বাদ দিয়ে দেন না। কিন্তু সানি ভাই মনে মনে কষ্ট পাইতো যখন ভাই ডাকতো। মানে মাত্রই আপনি সালমান শাহের সাথে কাজ করে এসে আপনি আবার সানি ভাইয়ের সাথে ঢুকলেন, তখন সানি ভাইয়ের অ্যাটিটিউড কিরকম ছিল আপু? মানে ওই যে ইমন বললো না, নীরব বললো না, ওরকমই ছিল, ভাব ধরা খুব ভাব ধরতো আর কি, খামাখাই ভাব ধরতো, আর আমার গা চলে যেত। না আপু, তারপর দোলা ছবি, এই যে সানি ভাইয়ের যে ব্যাপারটা, সানি ভাইকে আপনি তো তখন নর্মাল একটা হিরো, তখন আপনি সানি ভাইকে কিভাবে নিলেন ব্যাপারটা, যে নতুন আরেকটা ছেলের সাথে ছবি করব? কারণ আপনি বেশ কয়েকটা ছবি সালমানের সাথে করে অন্য নতুন একটা হিরোর সাথে কাজ করলেন, এই নতুন হিরোটা কেমন ছিল? ওটা আসলে একটু হঠাৎ করে নতুনই মনে হচ্ছিল, কারণ হচ্ছে সানি ভাইয়ের সাথে তো আমার তখন ওইভাবে পরিচয় নেই, আর সালমানের সাথে তো আমি বেশ ফ্রেন্ডলি ছিলাম। তো কোচিং সেন্টার থেকে করতে হবে। হ্যাঁ, তো খুবই আরেকটা ঘটনা ছিল, সানি ভাই কিন্তু এক জায়গায় রিফিউজ হয়েছিল আপনার বাসায়, যে সে কিন্তু আপনাকে ছবির মানে আপনাকে নজরুল ইসলাম আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর, ওইখান থেকে কিন্তু একটা কষ্ট ছিল। হ্যাঁ, আমরা জানি সে বিষয়টা। তারপরে কি হলো বলে? কষ্ট থাকে, এটা খুব আবেগিত মানে বলে ফেলে আর কি। লজিক্যাল বিষয়টা এরকম ছিল যে ওনার একটা ছবির জন্য উনি আমাকে নিতে চেয়েছিলেন, কিন্তু বাই দিস টাইম আমি যে কেমন থেকে কেমন ছবিটার জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছে উনি জানতেন না। তো যখন সেই থেকে জেদ ছিল তার, খুব জেদ এবং খুব মাইন্ড করছিল যে প্রথম আমার সাথে মানে মৌসুমী আমার সাথে না করে কেন আরেকজনের সাথে করলো, এবং আমাকে বলছে যে একে আমার জীবনে আমি আনবই। হ্যাঁ, জেদ টার্গেট করছে, এবং কালকে আমি আর ইমন বলছি যে ভাই আপনি এত জেদি কেন? বলছে যে আমি 3 দিনের মধ্যে আমি বউ বানায় দেখাবো। 3 দিন ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জ করছে আপু, সে বলছে আমি 3 দিনের মধ্যে আমি দেখাবো মজা কাকে বলে। আমি আর ইমন আপু সানি ভাইকে জিজ্ঞেস করছি, যদি আপনি এটাতে হেরে যেতেন তাহলে কি করতেন আপনি? সে হারতো না, সে হচ্ছে খুব রোমান্টিক ছিল, তো ওই জন্য খুব ডেঞ্জারাস সে। আর জানি না আসলে কি হতো, মানে খুব পটাইতে খুব ওস্তাদ না আপু? এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছিলাম, সে হারতো না। না, সেই কনভিন্সটাই করেছে আপু। কিন্তু আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে দোলা ছবিতে নতুন হিরোটা সাথে কাজ করতে কেমন লেগেছিল, এবং নতুন হিরোটাকে আপনার কেমন লাগতো, বা তখন থেকে মানে কিরকম লাগতো? অনেক কিছু বলা তো কঠিন, বললে পরে বলবো। মানে আরেকটা বিষয় না, মানে এতদিন ধরে একটা জায়গায় একটা জুটি ছিলেন আপনারা দুজনে, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে আবার একটা নতুন ছেলে, হ্যাঁ, তারপরে এই বিষয়টা আর কি, মানে হ্যাঁ যেটা হয়েছিল আসলে, প্রথম পরিচয় হয়েছে, বাট আমার আনইজি লাগছিল একটু খুব,
খুব মানে একটু ভয় ভয়ও লাগছিল যে মানে এত লম্বা এই জন্য তো লম্বা আর একটু মানে চিনি না তো ওরকম মনে হয় যে কি ছেলেটা থেকে আসছে কি এরকম একটা মনে মনে হচ্ছিল। তো আবার কি আমার হয়তো হাক দিতে হবে মানে কিরকম যেন একটা লাগতেছিল, এইসব জিনিসগুলো খুব আনইজি লাগতেছিল। হ্যাঁ, পরে হচ্ছে উনি একটু আমাকে ইজি করে নিল, এটা সেটা বলে বুঝতে পারছে আর কি যে আমি নার্ভাস, কোনো ডায়লগ বলতে পারি না। তারপর হচ্ছে কিউর কথা বলছে, কিউ বুঝি না আমি, বলছে তুমি কিউ দাও, তা আমি কিউ কি দেয় বুঝি না। আচ্ছা, কিউ মানিকটা বুঝতেন না তার কি? হ্যাঁ, আমি বলি কি অ্যাকশন বলছে, বললাম কিউটা কি? তখন কি চেতে গেছিল আপু? না, ঠিক আছে কাট কাট কাট। পরে আমাকে সে বুঝালো এটা হচ্ছে কিউ, এই ফার্স্ট কিউ বুঝলাম আর কি। তো ওইখানে আবার কাজ করতে যে আমার একটু জিদ্দি টাইপ, তো আমি হয়তো একটু লেট করে আসছি, এটা উনি তেমন একটা মুখ বা চেহারা করলো, বোঝার চেষ্টা করলো না যে আমি একটা মেয়ে মানুষ, আমার সমস্যা হতে পারে বা কি হতেই পারে, তাই না? হ্যাঁ, উনিও অবুঝের মতন একটু রিয়াকশন দিয়ে ফেলছে। তো রিয়াকশন দিলে আমি কি রিয়াকশন দেখার মানুষ? রিয়াকশন তো আমার সাথে চলবে না ভাই। তো প্রথম না, তখন আপু তখন মনে করেন এমন হয় না যে আপনি কিয়ামত থেকে কিয়ামত এবং 2-3টা ছবি সুপারহিট অলরেডি, আপনি তো তখন সুপারস্টার অলরেডি, তখন তো আপনি সুপারস্টার। আপনি সানি ভাইকে বলবেন, এই সানি ভাই আপনি বসেন, আমি আপনাকে কিউ দেবো, তারপর আপনি উঠবেন, এরকম হয় নাই? এরকম তো করতেই পারতাম, কিন্তু আমি তো বেয়াদব না, কিন্তু আমার ওই জিনিসটা পছন্দ না। এইটাই মানে আপনি ইউনিভার্সিটির সিনিয়র আপু হিসেবে, মানে ইন্ডাস্ট্রির সিনিয়র আপু কিছু করিনি। আচ্ছা, এটাই হচ্ছে আসলে মৌসুমী আপা, বুঝছিস নীরব, এইখানেই মৌসুমী আপা। কিন্তু সানি ভাইকে শিক্ষা দিয়ে ছেড়ে দিছি, এটা সত্যি কথা। তাই নাকি? কি শিক্ষা দিচ্ছেন আবার? প্রথম সে কি করছে, শর্ট দিতে গেছে, শর্টটা হচ্ছে এসে হিরো আমার হাত ধরবে আর কি, ঠিক আছে? তো এখন আমরা তো ন্যাচারালি কি করি, এরকম ডান্সের শেষে যখন হাতটা ধরবে সে, আমরা হেল্প করি না হাতটা দিয়ে? তাকে হেল্প করি নাই। এখন সে হাত খুঁজে পায় না, খুঁজতেছে এভাবে করে, হাত কোথায় গেল খুঁজে পায় না, এখন সে ধরতে পারে নাই। এখন কাট কাট কাট, পুরো একটা ভালো শট নষ্ট হয়ে গেছে। সে বলছে কি ব্যাপার, হাতটা তো ধরতে হবে। তা সে বলছে হাতটা না দিলে আমি ধরবো কিভাবে? তা আমি বললাম আমি দিতে যাবো কেন, যার ধরার সে ধরবে, আমার কি? পরে খাইলো বকা। মানে সানিয়াত ভাই খুব কাঁচা প্লেয়ার ছিল, বুঝছো তখন। অথবা আরেকটা জিনিস হতে পারে, নার্ভাস ছিল মৌসুমী আপুর হাত ধরতে, মানে আনইজি লাগতেছিল তার হয়তো। না, সে হাত ধরতে চাইছে, আমি ঝাটকা মাটকা মেরে আমি হাত ঠিক জায়গা মতো আপু সরাই ফেলছিল, ফলস পজিশনে ফেলার জন্য আমি হাত সরাই ফেলছি। সরাই ফেলছে 2-3 বার, বলি কাট হয়েছে, বেটা তো ধরতে পারে নাই হাত, হাতই ধরতে পারে নাই। হিরোইনের সাথে গান বকা বকা। এখন বলে কি আমাকে হাত না দিলে আমি কি করবো? আমি তো চিল্লায় বলতেছি, পাহাড়ের উপরে তো আমি। তখন কি সে নার্ভাস হয়ে গেছিল আপু? শোনো না কি করছে তো, আমি এবার বলতেছি কেউ হাত ধরতে না পারলে আমি কি করবো, মানে ওনাকে বলি না, বুঝছো? বলতেছি না, মাসুম বাবুলকে বলতেছি। মাসুম বাবুল ওই মাসুম বাবুল ভাই, আচ্ছা আচ্ছা, পাহাড়ের নিচে, ও পাহাড়ের নিচে আর আমরা দুজন পাহাড়ের উপরে। আমি বললাম যে কেউ ধরতে না পারলে আমি কি করবো, আমি কি জোর করে হাত দিয়ে দিব এরকম করে যে হাত ধরেন হাত ধরেন? তখন মানিজ্জত গেছে, বুঝছো? এখন হচ্ছে সে কি করছে, শর্টে সে শর্ট বাদ দিয়ে আমার হাত খাপ করে ধরছে, বুঝছো? হাতের চুড়ি টুড়ি ভেঙে শেষ, হাত আর ছাড়ে না। কেন আপু? ও ছাড়বে না কেন, যে আমি স্লিপ করে হাত ছড়াই ফেলি, যে হয়ে যাচ্ছে বারবার, এবার আমাকে ওটা করতে দেয়নি। সে আমি শক্ত করে ধরে রাখছে, আমার পক্ষে সম্ভব। হাতে চুড়ি টুড়ি ভেঙে শেষ। পরে চিৎকার দিচ্ছি আমি, ওইটা আবার যে হাত কেটে গেছে, আজকে শুটিং করতে পারবো না আমি।
উনি তো পুরা দৌড়ের উপর ছিল ওই ছবিতে যে। পরের দিন সকালে কি করছি, একটা দৌড়ের শট, বুঝছো, দৌড়ের আচ্ছা। শট, দৌড়ের শটের মাঝখানে যে ঘাসের মাঝখানে যে আবার গর্ত, সেটা তো আর আমি জানি না। না দৌড় দিয়ে আসবো, এখন শটটা হচ্ছে যে পড়ে যাওয়ার শট, কিন্তু অরিজিনালি যে পায়ের গর্তের মধ্যে পা পড়ে আমি মচকায় যাবে আবার সেভাবে পড়বো, সেটা তো আর বুঝে নাই কেউ। অরিজিনালি ঘটনাটা ঘটে গেছে, বুঝছো। তারপর তো আমার পা মচকায় গেছে। পরে তো 3-4 দিন শোয়া বেডে, আউটডোরে তখন আসার আবার এসে তো আর ই করা সম্ভব না, সে সিরিয়াস। তো ওখানে 3-4 দিন শুয়ে আছি, আবারও তার শিডিউল শেষ। 5 দিন শুটিংই করতে পারেনি এই লোক, একদিন ঝগড়া করার কারণ। তো উনি বুঝছে যে মৌসুমী কি জিনিস, ওই ছবি করে যে বুঝছে যে আমার সাথে ঝগড়া করতে পারবে না কেউ, কারণ আমি তো স্কোপই দেই না, কিন্তু এমন সিস্টেম এক্স্যাক্টলি সে বুঝে গেছে যে আর হবে না, এর সাথে ঝামেলা করে লাভ নেই। আচ্ছা হাসি খুশি থাকলে সব ঠিক আছে, হাসি খুশি না থাকলে কিছু হবে না, একদম কিছু। মানে বিষয়টা হলো যে এই যে আপনাদের একটা এরকম টম এন্ড জেরি টাইপের রিলেশন দিয়ে আপনাদের প্রথম ছবি শুরু হলো, মানে অলমোস্ট টম এন্ড জেরি, দুজনের পিছনে এরকম একটা অবস্থা। তো সেই জায়গাটা থেকে মানে আপনার কখন মনে হলো না এরে আর কষ্ট দেওয়া যাবে না, কখন মনে হলো, বা কি এমন করলো সানি ভাই? এগুলো বলা যাবে না কি করলো, বাট আমি যতটুকু বলা যায়। তুমি তো আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছো, আসলে এইসব মানে নাটক করে বিয়ে করছো আমাকে, এটা বলি মাঝে মধ্যে। মানে উনি একদম রিয়েল, উনি কি আপু, মানে উনি কি, মানে আমরা তো জানি যে সানি ভাই চলচ্চিত্রের একজন মানে বিগ স্টার নায়ক, তো উনি কি যখন আপনাকে পটাতো, মানে আমি বলতেছি ক্যামেরার বাইরেও কি ওরকম ফিল্মের মতো অ্যাক্টিং করতো আপনাকে পটানোর জন্য? ঠিক করতে হবে বলবো, মাইক না এটা বলতে হবে। কিন্তু কালকে সানি ভাই এমন কিছু কথা বলছে আপু, কালকে সানি ভাই এমন কিছু কথা বলছে যেই জিনিসগুলো আমরা কাউন্টার শুনতে চাই, যে সানি ভাই কি সত্যি বলছে নাকি বানায় বলছে? কি বলছে আমি জানি না, কি বলছে আমি জানি না। না আপু বলেন একটু বলেন। যেটা বলছিলাম ক্যামেরার বাইরে কি সে মানে নরমালি যেটা হয় আর কি, যে সানি ভাই তো ফিল্মে অ্যাক্টিং করতো, ডায়লগ দিত, সবাই ক্যামেরার বাইরে কি করতো? করলে ক্যামেরার বাইরে কি করে, প্রপোজ করলে তোমরা মনে করো একটা মেয়েকে প্রপোজ করলে লাভ ইউ বলে বা কিছু করে না? হ্যাঁ, কিছু করে না সে। হ্যাঁ, এটা করতো যে এমন কিছু আমাকে গিফট দিত, তাতে বোঝা যেত সে আমাকে অনেক লাভ করে, বা এমন কিছু স্যাক্রিফাইস করে ফেলতো আমার জন্য, তাতে বোঝা যেত। তারপরে তার হয়তো শুটিং আছে, যদি শুনতো আমি ডেট দিছি, যার ডেট হোক কেটে দিয়ে শুটিং এ হাজির। এবং আমার মনে হয় যে আপু, মানে ওনাকে যদি কেউ বলতো যে ইমন শোন, আমার মজা কেন, তুই যেটা মানে আপু যেটা বলতেছে আমি এটার সাথে সানি ভাইকে চিন্তা করতেছি। আবার সে দুইটাতেই রাগ হইতো, মনে করো যে আমাকে যদি আগে শর্ট নিয়ে ছেড়ে দিত, ওটাতেও সে মাইন্ড করতো ডিরেক্টরের উপরে, বা ডান্স ডিরেক্টর বা ডিরেক্টর যারই হোক। আবার যদি তার আগে শর্ট নিয়ে ছেড়ে দিত, সেটাও সে মাইন্ড করতো। আচ্ছা, মানে শুটিং এর মধ্যে দুজনের যে মারামারি বা খুনসুটি বা এই যে এগুলো কিভাবে সানি ভাই করতো, হ্যান্ডেল করতো, আপনাকে ম্যানেজ করতে কিভাবে? ওইটা খুনসুটিটা ওইভাবে হইতো না, যেটা হয়তো কিরকম, তোমার ভাইয়াকে তো তুমি চিনোই, বেশি একটু ইয়া করে না, খোঁচায় খোঁচায় কথা বলে না, খোঁচায় খোঁচায় কথা বলার একটা অভ্যাস তার, মানে ডিরেক্টলি না, একটু ইনডিরেক্টলি ঘুরায় একটু এদিকে এদিকে। হ্যাঁ, আমাদের করে না কি রে, আমাদের করে তো। আজকাল দাঁড়িয়ে রাখছিস কেন, কি রে হুজুর টুজুর হয়ে গেলি নাকি? তারপরে কি বলবো যে শুকাইছিস কেন, হ্যাঁ গরিব হয়ে গেছে না, বোঝা যায়, বলে না, মজা করে সব সময় বলে। তো এরকম আমাকে, আমি একবার ইয়েতে গেছি, আউটডোরে গেছি, আমি আর সালমান শাহ অন্তরের ছবিতে। তো অন্তরের ছবিতে আউটডোর করে আসছি, অনেকদিন, তো প্রায় 20-22 দিন শুটিংটা ছিল। তো অবভিয়াসলি ওখানে টেকনাফের রোদে বুঝই তো কি হয়, মানুষের চামড়া থাকে, কালো হয়ে গেছি, বুঝছো। এই যে শুটিং এ আসছি,
আসার পরে এই যে আবার কালি 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 বলে ডাকা, বিরক্ত লাগে না বলে হিরোইনকে যদি কালি বলে তা আমি না কথাই বন্ধ করে দিছি, লোকের সাথে কথাই বলি না, শর্টের সময় শুধু শর্ট দিই চলে আসি, আমার মেকআপ রুমে আমি চলে আসি, এসে সামনে আপনার মুখের সামনে বসে থাকি, বুঝছো? তো তারপর একদিন খুব একা পাইছে, বলতেছে এরকম, খুব রাগ উঠছে আমার। রাগ উঠলে আমি বলছি কি যে শোনো, তুমি যে এরকম কালি কালি বলো না আমাকে, আমি কি ইচ্ছা করে কালি হয়েছি? রোদে পরে কালি হয়ে গেছে, এখন এই জন্য কি মানুষের সামনে বলতে হবে? বলে কি যে মেকআপ দিয়ে ফর্সা হয়েছে এসব বলে, বুঝছো? খুব বাজে লাগে না? কোনটা দি গ্রেট, কোনটা নাম্বার 1? পরে হচ্ছে কি যে তোর কালো একটা মেয়ের সাথে বিয়ে হবে, অভিশাপ দিছি, বুঝছো? তুই মই কইরা রাগ হচ্ছে, তোর কালো একটা মেয়ের সাথে বিয়ে হবে, তুই কালো একটা জামাই হবি, এখনই বলছি বলে টেলে বলবে গেছে নাকি? আল্লাহ জানে। না চিন্তা করছে যদি, যেহেতু মৌসুমী বলছে যদি গায়ে কথাটা যদি লেগে যায়, হ্যাঁ বুঝছো, তাহলে সত্যি সত্যি একটা কালোর সাথে বিয়ে হবে। না না না, আমি বলি আপু যখন বললো না যে তোর অভিশাপ দিলাম তোর কালো একটা মেয়ের বিয়ে হবে, সে তখন মনে মনে খুশি হয়েছে। কেন? যেহেতু মৌসুমী আপা মাত্র টেকনাফ থেকে কালো হয়ে আসছে, তো ওই যে তোরই বিয়ে করবো মনে করে। আমি তো এই কালোটাই চাই, হ্যাঁ মানে আমি চিনি, সে খুশি হয়েছে তখন। হ্যাঁ, সে আমাকে কি বলছে, আমি তার কিছুদিন পর হচ্ছে সে প্রিয়জন পত্রিকাতে বলে কি, আমি জানি না সে আমাকে ভালোবাসে, কোনোদিন আমারই বললো না, সে প্রিয়জন পত্রিকাতে বলে কি যে ইন্টারভিউ দিছে যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, আপনার কোনো প্রবলেম আছে? বাবা রে বাবা। পরের দিন যখন এটা বের হয়েছে তখন আমি আকাশ থেকে পড়লাম যে ছেলেটা কি বলে, সে আমাকে কখনো বলেই নাই, সে পত্রিকাতে কেন এই কথা বলবে? তো আমাকে হচ্ছে আপনি কি বলেন? আমি কি বলবো, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, আমি তো তাকে ভালোবাসি না। বলে না, সে তো বলছে। আমি তো বলতে পারে, অনেকেই তো বলতে পারে, তো বললে কি আমার বলতে হবে নাকি, স্বীকার করে নিব নাকি আমি এগুলা? এক্স্যাক্টলি, এটা আমি আবার বলছি, অ্যানসার দিছি, এটা দিছি কেন, সে হচ্ছে রেগে আমার সাথে ওই যে প্রিয় তুমি ছবি, এগুলো কি কি ছবি সাইন করা ছিল সব বাতিল করে দিয়েছে, প্রথম ড্রেম কি জানি। এই অবস্থা, এই সিচুয়েশনে ফেলছে, বুঝছো? ও মাই গড, সানি ভাই তো প্রতিশোধ পরায়ণ খুব। হ্যাঁ, তো ওই প্রথম জানলাম যে এই কালো মেয়েটাকে সে ভালোবাসে। তো যখন আবার আমাদের বিয়ে হলো তখন আমি বললাম তুমি না আমাকে কালো বলো, এই বলো, সে বলো, কালি বলো, এই সে বলো, তো তুমি এখন এত কিছু করলা কেন তুমি এই মেয়েকে ভালোবাসার জন্য? তখন বলে কি যে কারণ আমি জানতাম আমি কালো মেয়েটাকে ভালোবাসি। আরে জর্জ, হাউ সুইট আপু। মানে দেখেন, মানে আমরা যারা অভিনয় করি বা আমরা হয়তো অনেক কিছু লুকাছাপা করতে মানে পছন্দ করি, তো ওই সময় তো আপনার একদম মানে রমরমা একটা অবস্থা না, আপনি সালমান ভাইয়ের সাথে কাজ করছিলেন, সানি ভাইয়ের সাথে আপনার বেশ কিছু ভালো ভালো ছবি, তো ওই সময় সানি ভাই যখন পত্রিকায় বলে ফেললো, তো ওই জিনিসটা আবার আপনি ইয়েকে বললেন, তারপর কতদিন পরে আপনারা বিয়ে করলেন ওই ঘটনার পরে? ওই ঘটনার পরে আসলে বিষয়টা এরকম ছিল যে এই যে মিন্টু সাহেব, তারপরে আব্বু, তারপরে শফি আঙ্কেল, তারপর হচ্ছে গাজী আঙ্কেল, আমার সব আঙ্কেলরা বললো যে এভাবে তো ইন্ডাস্ট্রি চলতে পারে না, এতগুলা ছবি, শোনো ছেলেটাকে তোমারই বুঝাইতে হবে, বুঝাই ঠিকঠাক করতে হবে, স্টার্ট করাতে হবে কাজ, এভাবে তো শিডিউল অফ হয়ে থাকলে তো প্রবলেম। তো তুমি ওর সাথে আগে একটা ফ্রেন্ডশিপ করো, বলো যে আমরা কি ফ্রেন্ড হয়ে যদি দেখি যে আমরা হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, পরে দেখা যাবে, সব চিন্তা করা যাবে পরেরটা পরে। এখন তো আমরা একসাথে অনেকগুলো ছবি করছি, হুট করে সব বিয়ে শাদী বা প্রেম প্রীতি এগুলো করা যাবে না। তখন আমি এগুলো বললাম, তার সাথে ফোনে মাঝে মধ্যে একটু কথা বলা স্টার্ট করলাম, বাধ্য হয়ে অনেকটা আর কি। হ্যাঁ বাধ্য অনেকটা। পরে উত্তম দাকে খুলে বললাম, উত্তম দা এভাবে তো হবে না। উত্তম দা তখন বলবো যে হ্যাঁ এটা করা যাবে না, ওকে। তো উত্তম দার সাথেই কথা হইতো বেশি মাঝে মধ্যে, আর ওর সাথে কথা হইতো না, ওর সাথে খালি হাই হ্যালো হইতো। আর উত্তম দা হচ্ছে সব বলতো আমাকে, এটা করছে আজকে, ওইটা করছে, ওইটা করছে, আর আমার শুনে খুব বিরহ লাগতো, খারাপ লাগতো, কিন্তু সেও আমাকে বলতো না, আমিও তাকে বলতাম না, এই আলাদা আলাদা ভাবে আমাদের চলতেছিল। বাট কে বা কারা তাকে হচ্ছে সে কিন্তু এটা মানছিল যে ঠিক আছে আমরা ফ্রেন্ড থাকবো, 2 বছর ফ্রেন্ডের মতন থাকি, পরে চিন্তা ভাবনা করবো, সে কিন্তু এটা মেনে গেছিল।
কিন্তু কোন শালা যে করছে এই কাজটা আমি জানি না, তাকে হচ্ছে ব্রেন ওয়াশ করছে। মৌসুমী তো তোমাকে লাথি মারবে, ও তো থাকবে না এসবের মধ্যে। এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে নায়িকা মৌসুমীর প্রেগনেন্ট হওয়ার খবরটি নিয়ে। যেহেতু আমরা সবাই জানি যে নায়িকা মৌসুমী এবং ওমর সানির মধ্যে একটা বড় দ্বন্দ্ব চলছিল, তাদের সংসার ভেঙে যায় জাহিদ খানের কারণে। যেহেতু ওমর সানির ছেলে ফারদিন সেও নিয়ে বলেছিল যে জাহিদ খান আমার মাকে তিনি রাত্রিরে খুব ব্যস্ত করে, যখন তখন তিনি ব্ল্যাকমেল করে। আর এটা সবাই আমরা জানতে পেরে গেছি। বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে ভুলবেন না। ধন্যবাদ, নিজেদের খেয়াল রাখবেন।